যে বাংলাদেশে গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে, কিন্তু কয়েকটি ঘটনা পাশাপাশি সাজিয়ে দেখুন। প্রথমত, শেখ হাসিনা ঘোষণা করেছেন তিনি দেশে ফিরবেন, আর বাংলাদেশের সরকার স্পষ্টত হাসিনার ফিরে আসার ঘোষণায় ভীত। একদিকে সরকার বলছে তিনি ফিরলে নিরাপত্তা দেয়া হবে, আবার ভারতের কাছে দাবি করছে তাকে প্রত্যর্পণ বা এক্সট্রাডাইট করা হোক। বলছে দেশে ফিরলে তাকে বিচারের মুখোমুখি হতে হবে। হাসিনা নিজে যদিও বলছেন যে তিনি তো বিচার ব্যবস্থার মুখোমুখি হবেন, তাহলে এই হাসিনার ফেরা নিয়ে গোলমালটা পাকানো হচ্ছে কেন? সমস্যাটা কোথায়? বাংলাদেশ সরকারের তো উচিত ছিল ভারত থেকে তার ফেরানোর ব্যবস্থা সেটা করা, তা করছে না। কারণ বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। হাসিনা দেশে ফিরলে ক্ষমতায় যারা ছিলেন এই মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার এবং এখন যারা আছেন অর্থাৎ তারেক রহমানের বিএনপি সরকার, তাদের বড় সমস্যা, বড় ভয়। তাই উল্টোপাল্টা দাবি করে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন তারা। বাংলা সরকার যাতে এড়াতে না পারে তার জন্য অনেক চেষ্টা করেছে ভারত, কিন্তু এড়িয়ে গেছে ঢাকা। তারেক রহমানের দিল্লি সফর নিয়ে কয়েকদিন ধরে যে প্রবল কূটনৈতিক তৎপরতা চলছিল তাতে আপাতত বিরতি। সফর আদৌ হবে কিনা অনিশ্চিত। আর এর মধ্যেই ঢাকার একাধিক বিদেশি দূতাবাসগুলিকে হুমকি দেওয়ার ঘটনা সামনে এসেছে। এই তিনটে ঘটনা, এই ঘটনাগুলো কি পরস্পর বিচ্ছিন্ন নাকি একটা সূত্রে এরা বাঁধা? সেটা হচ্ছে বাংলাদেশের ভেতরে তৈরি হচ্ছে খুব বড় রাজনৈতিক সংঘাতের ক্ষেত্র। এই ক্ষেত্রগুলো, এই সংঘাত, এই বিস্ফোরণ কোথায়? প্রথম বিস্ফোরণ শেখ হাসিনার প্রত্যাবর্তন। বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন সম্ভবত শেখ হাসিনা। তিনি বলেছেন ডিসেম্বরের মধ্যে দেশে ফিরতে চান। এখানে একটা কথা মনে রাখা দরকার, শেখ হাসিনার প্রত্যাবর্তন মানে শুধুমাত্র একজন প্রাক্তন প্রধানমন্ত্রীর দেশে ফেরা নয়। এর অর্থ বাংলাদেশের রাজনীতির একটা সাপ্রেসড পলিটিক্যাল কনস্টিটুয়েন্সি, যাদেরকে চেপে রাখা হয়েছিল যে রাজনৈতিক দলটাকে, তাদের আবার প্রকাশ্যে চলে আসা। কারণ আওয়ামী লীগকে প্রশাসনিকভাবে বা নির্বাচনী রাজনীতি থেকে বেআইনিভাবে কোণঠাসা করা গেলেও আওয়ামী লীগের কয়েক দশকের সামাজিক ভিত্তিকে নিশ্চিহ্ন করে দেওয়া যায়নি। যত দিন যাচ্ছে আওয়ামী লীগের প্রাসঙ্গিকতা তত তীব্র হচ্ছে, মানুষের ভেতর তত আসছে এই প্রত্যাশা শেখ হাসিনা কবে দেশে ফিরবেন। আর বিষয়টা শুধু আওয়ামী লীগ বনাম বিএনপিও নয়, বাংলাদেশের সমাজে আরো পুরনো একটা বিভাজন রয়েছে। সেই বিভাজনটা হলো 1971 মুক্তিযুদ্ধের উত্তরাধিকার। বাংলাদেশের রাষ্ট্রীয় পরিচয় কি মূলত বাঙালি জাতীয়তাবাদ, মুক্তিযুদ্ধ, বাংলা ভাষা এবং ধর্মনিরপেক্ষতার উত্তরাধিকার বহন করা, নাকি বাংলাদেশের পরিচয়ের কেন্দ্রে থাকবে রাজনৈতিক ইসলাম, মুসলিম জাতীয়তাবাদ এবং পাকিস্তানের সঙ্গে একটা নারীর বাঁধন? এই বিতর্ক নতুন নয়, এই বিতর্ক বর্তমানে কার্পেটের নিচে চেপে রেখে দেয়া হয়েছে। কিন্তু শেখ হাসিনা দেশে ফিরলে এই কার্পেটটা উড়ে যাবে, সরে যাবে, আর এই পুরনো বিতর্ক আবার ভয়ঙ্কর ভাবে সামনে চলে আসবে। বাংলাদেশে মুক্তিযুদ্ধের উত্তরাধিকারের সমর্থক মানেই আওয়ামী লীগের সমর্থক, এটা পুরোপুরি ঠিক নয়। তবে আওয়ামী লীগ অবশ্যই প্রধানতম, কিন্তু বিএনপির মধ্যেও মুক্তিযোদ্ধা পরিবার আছে। বিএনপির মধ্যেও এমন মানুষ আছেন যারা পাকিস্তানি সেনাবাহিনীর 1971 সালের ভূমিকা সম্পর্কে কোনো আপোষ করতে রাজি নয়। আবার বামপন্থী, উদারপন্থী সাংস্কৃতিক সংগঠন এবং নাগরিক সমাজের একটা অংশও আছে যারা আওয়ামী লীগের রাজনীতির বিরোধিতা করলেও বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভিত্তিক পরিচয়কে অস্বীকার করতে চায় না। সুতরাং ভবিষ্যতের সংঘাত যদি তৈরি হয় সেটা খুব সরল ওই আওয়ামী লীগ বনাম বিএনপি বা আওয়ামী লীগ বনাম বিএনপি জামাত এই ধরনের সমীকরণে আটকে থাকবে না। যদি তৈরি হয় এই
ছোট্ট সমীকরণে থাকবে না, সেটা হবে কি মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ শক্তির লড়াই, ৭১-এর রাজনৈতিক উত্তরাধিকার বনাম তার বিরোধী শক্তি, আরো স্পষ্ট করে বললে পাকিস্তানপন্থী বনাম বাঙালি জাতীয়তাবাদ পন্থীর লড়াই। আর এটাই সবচেয়ে বিপজ্জনক জায়গা। হাসিনা ফিরলে কি হতে পারে? শেখ হাসিনা বাংলাদেশে ফিরলেন, ধরুন বিমানবন্দর থেকে তাকে যদি সরাসরি আটক করা হয়, তার সমর্থকরা কি চুপ করে থাকবেন? আওয়ামী লীগের কর্মী সমর্থকরা কি রাস্তায় নামবেন? তাদের উপর আক্রমণ হলে পাল্টা প্রতিরোধ হবে কি? আবার হাসিনা বিরোধী জুলাই আন্দোলনের শক্তিগুলো, জামাত, তারা তাদের ওই জুলাই আন্দোলনের শক্তিদের জনসমর্থন এখন অকিঞ্চিতকর, কিন্তু তারা নিজেদের প্রাসঙ্গিক করতে এই সুযোগ নেবেন, নিশ্চয়ই রাস্তায় নামবেন। তার মধ্যে ধর্মীয় সংগঠন, ছাত্র সংগঠন, রাজনৈতিক দলগুলো যখন ঢুকে পড়বে, তখন পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে সেটা বুঝতে পারছেন? এগুলো প্রশ্ন, এবং প্রশ্নগুলো কিন্তু মন গড়া নয়, মন গড়া নয় এগুলো। রাষ্ট্র তখন কি করবে? রাষ্ট্রের কাজ হচ্ছে আগুন লাগার পরে দমকল কিনতে যাওয়া নয়, বা দমকলের টেন্ডার দেয়া নয়। আগুন লাগতে পারে এই সম্ভাবনাটা আগে বুঝে আগুন লাগলে কি হবে, কিভাবে সেই আগুন নেভানো যাবে, সেই ব্যবস্থা তৈরি রাখা। আর এখানেই আসে সেনাবাহিনীর ভূমিকা। বাংলাদেশের ইতিহাসে রাজনৈতিক অস্থিরতা এবং সেনাবাহিনীকে আলাদা করে দেখা কঠিন। 1975 শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু তার হত্যার পর থেকেই কয়েক দশক ধরে বাংলাদেশের ইতিহাস সাক্ষী রয়েছে সেনাবাহিনীর কাজকর্মে। বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান 2024 সালের 5 আগস্টের রাজনৈতিক পালাবদলের অন্যতম শ্রেষ্ঠ কুশীলব ছিলেন, নায়কের ভূমিকা এটা বলা যায়। এবং তার বর্তমান রাজনৈতিক উদ্দেশ্য সম্পর্কেও অনেক সন্দেহ সম্প্রতি তৈরি হয়েছে। হজ করে আসার পর তিনি নিজের গেট আপটা বদলে আরো ধার্মিক করে ফেলেছেন, যেটা পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনির এখনো পর্যন্ত করে ওঠেননি। ওয়াকার নাকি এখন এই মুহূর্তে বাংলাদেশের মৌলবাদী শক্তির চোখের মণি। সুতরাং বাংলাদেশে যদি ব্যাপক রাজনৈতিক সংঘর্ষ শুরু হয়, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারে, ঢাকার রাস্তায় যদি বিভিন্ন রাজনৈতিক শিবির মুখোমুখি হয়, তখন শেষ পর্যন্ত কাকে নামতে হবে? সেনাবাহিনীকে। আর দক্ষিণ এশিয়ার ইতিহাস আমাদের একটা শিক্ষা দিয়েছে, রাজনীতিবিদরা যখন রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হন, সেনাবাহিনী যখন রাস্তায় নামে, তখন তারা শুধু ওই দাঙ্গা থামাতে নামে না, তারা ট্রাফিক পুলিশেও দাঁড়িয়ে থাকে না, দেশ বাঁচাবার নামে ক্ষমতার দখল নেয়। এটা স্পষ্টত দৃশ্যমান বিপদ। কিন্তু এখানে আরো একটা কথা আছে, যে সেনাবাহিনী হোমোজিনিয়াস, মানে এক কাট্টা নয়, সেই সেনাবাহিনী তার যার মধ্যে অনেক গোষ্ঠী দ্বন্দ্ব আছে, পাকিস্তানপন্থী, ভারতপন্থী, আওয়ামী লীগপন্থী, বিএনপি পন্থী, জামাতপন্থী, এইরকম যেখানে গোষ্ঠী ভাগে বিভক্ত থাকে, সেখানে সেনাবাহিনীর নিজেদের মধ্যেও যদি লড়াই হয়, তাহলে সেটাও এড়িয়ে যাওয়া যাবে না। আরেকটা বিপদ, দ্বিতীয় বিপদ হচ্ছে উগ্রপন্থার নতুন আন্তর্জাতিক মাত্রা। এর মধ্যেই কয়েকটি উদ্বেগজনক আর একটা ঘটনা ঘটেছে। ঢাকায় বিদেশি দূতাবাস এবং সরকারি দপ্তরে হুমকিমূলক ইমেল পাঠানোর ঘটনা প্রকাশ্যে এসেছে, এবং সেগুলোর পেছনে আছে সাম্প্রদায়িক শক্তি, উগ্রপন্থীরা, মৌলবাদীরা। চীনা ও রুশ মিশনের নামও সেখানে এসেছে। যা খবর, বাংলাদেশের স্বরাষ্ট্র দপ্তর এবং গোয়েন্দা পুলিশ খুব একটা গুরুত্ব দিচ্ছে না, তারা মানতে চাইছে না যে এর পেছনে কোনো প্রতিষ্ঠিত জঙ্গি সংগঠন রয়েছে। চীনারা যদিও সন্দেহ করছে এই হুমকি মেলের পিছনে আছে উইঘুরপন্থী ইসলামী সংগঠনরা। তারা এই ঘটনাটাকে উড়িয়ে দেওয়া যাবে না, কারণ প্রশ্নটা আরো বড়। বাংলাদেশের মাটিতে যদি এমন শক্তি তৈরি হয় যারা আন্তর্জাতিক ইসলামী ইস্যুকে কেন্দ্র করে বিদেশি দূতাবাসকে হুমকি দিতে পারে, তাহলে সেটা শুধু বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তার সমস্যা থাকে না,
চীন সেটা অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখবে এবং দেখতে শুরু করেছে। তারা রীতিমতো দ্বন্দ্বে নেমেছে তারেক রহমান সরকারের সঙ্গে। চীনের জন্য এটা অত্যন্ত স্পর্শকাতর। কেন? বেজিং এর সবচেয়ে সেন্সিটিভ ডোমেস্টিক সিকিউরিটি ইস্যুগুলোর একটা হলো সিনজিয়াং এবং উইঘুর মুসলিমদের প্রশ্ন। বাংলাদেশের কোনো উগ্র ইসলামপন্থী গোষ্ঠী যদি উইঘুর মুসলিমদের প্রশ্নকে সামনে রেখে চীনা স্বার্থকে নিশানা করতে শুরু করে, তাহলে একটা অদ্ভুত কন্ট্রাডিকশন তৈরি হবে। কারণ বাংলাদেশের ভারত বিরোধী রাজনীতির একটা অংশ দীর্ঘদিন ধরে বলে এসেছে ভারতের বিকল্প চীন, ভারতকে চায় না বাংলাদেশ, তাদের চীন আছে। কিন্তু র্যাডিক্যাল ইসলামিস্ট পলিটিক্সের একটা অংশের কাছে আবার চীন নিজেই ইসলামের কাছে সমস্যার দেশ, তাদের উইঘুর নীতির কারণে। অর্থাৎ ভারত বিরোধিতা আর চীন পন্থা সবসময় একই রাজনৈতিক প্যাকেজে থাকবে এমন কোনো নিশ্চয়তা নেই। এটা বেজিং এর মাথা ব্যথার কারণ হয়েছে। তৃতীয় বিস্ফোরক তারেক রহমানের দিল্লি সফর। এবার আসুন সবচেয়ে সাম্প্রতিক ঘটনায়। গত কয়েকদিনে মনে হচ্ছিল তারেক রহমানের দিল্লি সফর প্রায় চূড়ান্ত। 23 থেকে 25 আগস্ট সম্ভাব্য সফরের কথাও ভারতীয় সংবাদ মাধ্যমে এসেছিল। এমনকি রাষ্ট্রপতি ভবনের একটি বিজ্ঞপ্তিকে ঘিরেও জল্পনা তৈরি হয়, পরে সেটা প্রত্যাহার করা হয়। কিন্তু ঢাকা এখনো সফর নিশ্চিত করেনি। বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রেস সচিব জানিয়েছেন ভারত বাংলাদেশ সম্পর্কের কিছু অমীমাংসিত বিষয় রয়েছে এবং তার জন্য সফরের অনুকূল পরিবেশ প্রয়োজন। সেই অনুকূল পরিবেশের জন্য এমন দুটি দাবি দিয়েছে বাংলাদেশ যা মেনে নেওয়া ভারতের পক্ষে অসম্ভব। অর্থাৎ সফরের দরজা প্রায় বন্ধ। কেন এত গুরুত্বপূর্ণ ছিল এই সফর? কারণ দিল্লির সঙ্গে ঢাকার একটা পলিটিক্যাল রিসেট দরকার। এটা ভারতেরও দরকার, বাংলাদেশেরও দরকার। এবং এই দরকার শেখ হাসিনার দেশে ফেরার ব্যবস্থা পাকা করার জন্য। কারণ অন্তর্ভুক্তিমূলক রাজনীতি বাংলাদেশে না এলে বাংলাদেশের পতন আরো শীঘ্র হবে। সেই জন্যে ভারত সেই কারণে এতটা ঝুঁকে পড়ে নতি স্বীকার করে তারেকের সফরটা চাইছিল। এবং এই ভারতের এই নতি স্বীকারের জন্য ভারত সরকার ভারতের মধ্যে তারা সমালোচিত হচ্ছে। এমনকি অর্গানাইজারের প্রাক্তন সম্পাদক এবং আরএসএস ইডিওলগ সেই শেষাদ্রিচারী তিনি তো বলেছেন ভারতের এতটা ঝুঁকে পড়ার কোনো দরকার ছিল না। কিন্তু ভারত চাইছিল একটা বড় বিপদের হাত থেকে বাংলাদেশকে বাঁচাতে, সঙ্গে সঙ্গে নিজেও বাঁচতে, যাতে শেখ হাসিনার দেশে ফেরার পর রাজনৈতিক আবহাওয়া গরম না হয়, যাতে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি না হয়, কিংবা এমন পরিস্থিতি তৈরি হলে, যদি তেমন পরিস্থিতি তৈরি হয় তাহলে যেন কন্ট্রোল করা যায় সেই পরিস্থিতিকে। সেই আলোচনার জন্যই তারেক রহমানকে ডাকা হয়েছিল। কিন্তু সমস্যা হচ্ছে বাংলাদেশের ডোমেস্টিক পলিটিক্স। ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করলে বাংলাদেশের একটা অংশ প্রশ্ন তোলে, হাসিনার কি হবে? ভারত তাকে কেন ফেরাচ্ছে না? আর তারেক রহমান দিল্লিতে গেলে বিরোধীরা সেটাকে কিভাবে ব্যবহার করবে? এই হিসাবও নিশ্চয়ই বিএনপিকে করতে হচ্ছে। তাই এক পা এগোচ্ছেন তারেক, তো দু পা পিছিয়ে যাচ্ছে। বিএনপির সবচেয়ে বড় পরীক্ষা এখানেই। বিএনপি এখন সরকারে, বিরোধী দলের থেকে অনেক কথা বলা যায়, কিন্তু সরকারে বসলে সব কথা বলা যায় না। এটা কিন্তু এখনো শিখতে পারেননি তারেক রহমান। সরকারে বসলে তাকে দেখতে হবে বিদ্যুৎ, ডিজেল, সীমান্ত সামলানো, বাণিজ্য এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশের ভেতরের রাজনৈতিক বিস্ফোরণ কিভাবে আটকে রাখা যাবে। তারেক রহমানকে সম্ভবত এখন এই বাস্তবতার মুখোমুখি হতে হচ্ছে। কিন্তু ভারতের এত কেন মাথা ব্যথা? ভারতের কেন এত বড় ভয়? অনেকেই এই প্রশ্নটা তোলেন, ভারত কেন এত ভয় পাচ্ছে, এত চেষ্টা করছে কেন? কারণ বাংলাদেশে যে কে ক্ষমতায় থাকবে সেটা ভারতের একমাত্র চিন্তা নয়। ভারতের সবচেয়ে বড় চিন্তা স্ট্র্যাটেজিক নাইট মেয়ার, মানে দুঃস্বপ্ন, সেটা হলো কি একটা অস্থিতিশীল বাংলাদেশ। কারণ বাংলাদেশের গৃহ সংঘাত বাংলাদেশের সীমান্তে থেমে থাকবে না। শরণার্থীর ঢল আসবে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, অসম, মেঘালয়ে। সীমান্তে অস্ত্র পাচার বাড়বে, উগ্রপন্থী সংগঠনগুলো সুযোগ নেবে,
ভারতের উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তার উপর চাপ তৈরি হবে, চীন এবং পাকিস্তানও নিজেদের স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট অনুযায়ী পরিস্থিতির সুবিধা নেওয়ার চেষ্টা করবে। সুতরাং বাংলাদেশের স্ট্যাবিলিটি ভারতের কাছে কোনো দয়াদ নয়, চ্যারিটি নয়, এটা ভারতের নিজের ন্যাশনাল সিকিউরিটির ইন্টারেস্ট। আর এখানেই শেখ হাসিনা হয়ে উঠেছেন ট্রিগার পয়েন্ট। হাসিনা ফিরবেন কি ফিরবেন না, প্রশ্নটা এখন আর শুধু একজন ব্যক্তিকে নিয়ে নয়, প্রশ্ন হচ্ছে তিনি ফিরছেন এবং ফিরলে আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্গঠন শুরু হবে কি, তাকে গ্রেপ্তার করলে কি হবে, আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা বহাল থাকলে তার সমর্থকরা কি করবে, আর জুলাই আন্দোলন এবং আওয়ামী লীগ বিরোধী যে শক্তি, ইসলামী শক্তি, তারাই বা কি করবে? জামাত সহ ইসলামপন্থীরা নিশ্চয়ই বসে থাকবে না, বিএনপি বা কি করবে? আর পরিস্থিতি হাতের বাইরে গেলে সেনাবাহিনী কি করবে? এই শেষ প্রশ্নটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবার কি মনে হচ্ছে গৃহযুদ্ধের উপাদানগুলো একে একে কিভাবে দ্রুত তৈরি হচ্ছে বাংলাদেশে? প্রথমত গভীর রাজনৈতিক পোলারাইজেশন, দ্বিতীয়ত 1971-এর ইতিহাস নিয়ে আদর্শগত বিভাজন, তৃতীয়ত আওয়ামী লীগের বিপুল সামাজিক ভিত্তি কিন্তু সীমিত রাজনৈতিক স্পেস এবং স্পেস দখলের জন্য তাদের অনিবার্য লড়াই। সুতরাং চতুর্থত আরো আছে ধর্মীয় রেডিকালাইজেশনের আশঙ্কা, আর পঞ্চমত সেনাবাহিনীর ঐতিহাসিক রাজনৈতিক ভূমিকা এবং ভারত, চীন, পাকিস্তানকে ঘিরে জিও পলিটিক্যাল কম্পিটিশন, প্রতিযোগিতা। এগুলো যদি যখন একই সময়ে বিস্ফোরিত যদি হয়, এবং সেটা হওয়ার সম্ভাবনা খুব বেশি, তখন সমস্যা শুধু ঢাকার থাকবে না, সমস্যা ভারতের, সমস্যা গোটা দক্ষিণ এশিয়া। শেষ কথাটা বলি, বাংলাদেশের সামনে সম্ভবত এখন দুটি রাস্তা। একটি রাস্তা রাজনৈতিক রিকনসিলিয়েশন, বোঝাপড়া করা, ভুলে যাও সব অতীত, এখানে আবার নতুন করে এসো, যেখানে নির্বাচিত সরকার, বিরোধী শক্তি, আওয়ামী লীগের সামাজিক ভিত্তি, জুলাই আন্দোলনের অংশীদার, জামাত, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, সবাইকে কোনো না কোনো রাজনৈতিক কাঠামোর মধ্যে রাখা হবে। আর এই রাস্তাটাই চেয়েছিল ভারত, তাই তারেক রহমানকে সাথে আলোচনা করে বাংলাদেশকে বাঁচাতে চেয়েছিল। আপাতত সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। আর দ্বিতীয় রাস্তাটা কি? প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করার রাজনীতি। ইতিহাস বলে দ্বিতীয় রাস্তাটা কখনো শেষ হয় না, আওয়ামী লীগকে শেষ কেউ করতে পারবে না। আজ আপনি প্রতিপক্ষকে নিষিদ্ধ করবেন, কাল প্রতিপক্ষ রাস্তায় নামবে, পরশু পুলিশ নামবে, তারপর সেনাবাহিনী, আর তারপর কে রাষ্ট্র চালাবে সেটা নির্বাচনের ফল ঠিক করে না, ঠিক করে বন্দুকের নল। শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা তাই বাংলাদেশের জন্য শুধু একটি রাজনৈতিক খবর নয়, এটি বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থায় সবচেয়ে কঠিন চাপের সময়। আর তারেক রহমানের সামনে প্রশ্নটা তাই ভয়ঙ্কর, তিনি কি এমন একটি বাংলাদেশ তৈরি করবেন যেখানে রাজনৈতিক শত্রু রাজনীতি করার জায়গা পাবে, নাকি বাংলাদেশের রাজনীতি আবার এমন জায়গায় পৌঁছবে যেখানে শেষ সিদ্ধান্ত নেবেন রাজনীতিবিদরা নন, সেনানিবাসের জেনারেলরা? আগামী কয়েক দিনেই বা কয়েক মাসেই সম্ভবত তার উত্তর পাওয়া যাবে। আর সেই কারণেই বাংলাদেশের দিকে এখন শুধু দিল্লি নয়, বেজিং, ইসলামাবাদ, ওয়াশিংটন সবাই তাকিয়ে আছে। সবাই দেখছে গৃহযুদ্ধ কিভাবে অবশ্যম্ভাবী হয়ে উঠছে। আশা করব যেন না হয় এই গৃহযুদ্ধ। ঈশ্বর রক্ষা করুন বাংলাদেশকে। প্রিয় দর্শক, আপনার কি মতামত এই বিষয়ে কমেন্ট করে জানান। ঢাকায় একাধিক দূতাবাসে ইমেল করে থ্রেট করা হয়েছে। কারা থ্রেট করেছে এই নিয়ে সরকারের পক্ষ থেকে তদন্ত চলছে এবং এটি এখন দেশব্যাপী আলোচিত হচ্ছে। রংপুরে একই পরিবারের 4 জনকে খুন করা হয়েছে। কারা খুন করেছে, কেন খুন করেছে সেটি নিয়েও দেশব্যাপী আলোচনা চলছে। এছাড়া এই যে মক্কা জোট, যেটি নিয়ে গতকালও একটি কথা বলেছি, সেটি তো আছেই। তাছাড়া দেশে এখন গণমাধ্যমের স্বাধীনতা উপচে পড়ছে। আজকে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো, শেষ পর্যন্ত সাথে থাকুন। একটা অভিযোগ পাচ্ছি যে গতকাল এবং আজকেও দেরিতে কেন আমি ভিডিও পাবলিশ করছি। আগস্ট মাস আসলে খুব ব্যস্ত থাকি এবং স্পেশালি আগস্ট মাসের উইকেন্ডগুলো জাতীয় শোক দিবস কেন্দ্রিক, প্রায় প্রতি উইকেন্ডেই প্রোগ্রাম থাকে এবং সেগুলোতে আমাকে অ্যাটেন্ড করতে সিডনি যেতে হয়। আমি সিডনি থেকে 1 ঘন্টা দূরে থাকি। তো আজকেও যেমন একটু আগে ফিরলাম 2টোর পরে, তো ফিরতে ফিরতেই বাংলাদেশি সময় 10টা পেরিয়ে যায়। তো এই কারণে আমার একটু দেরি হচ্ছে।
আমি দুঃখিত এবং ক্ষমা প্রার্থী। যা হোক, আমি যেটি নিয়ে আলোচনা করছিলাম, 8টি কিংবা মতান্তরে 12টি দূতাবাসে 2 পৃষ্ঠার একটি ইমেল করে থ্রেট করা হয়েছে। এই ইমেলে তাদের ভালো হয়ে যেতে বলা হয়েছে এবং সতর্ক করে দেওয়া হয়েছে যদি তারা নিজেদের সংশোধন না করে তাহলে তারা কিন্তু আক্রমণের লক্ষ্যবস্তু হতে পারে। 2 পৃষ্ঠার লিখিত এই ইমেলটার বিস্তারিত আমরা জানতে পারিনি। এমনকি যেসব দূতাবাসে এই ইমেল পাঠানো হয়েছে তারাও যেন মুখে কুলু পেটে বসে আছে। কেউ কেউ বলছেন ইউরোপের 8টি দেশ, কেউ বলছেন ভারত, জাপান, মালয়েশিয়া, রাশিয়া আর চায়না তো আছে। এই দেশগুলোর মধ্যে একমাত্র চায়নাই মুখ খুলেছে। প্রথমে চীনা দূতাবাস থেকে সরকারের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে, বিশেষ করে পুলিশ বিভাগের সাথে। তারা তাদের সিকিউরিটি নিশ্চিত করবার জন্য অনুরোধ করেছে। প্রয়োজনে দূতাবাসের পক্ষ থেকে তারা টাকা দিতেও রাজি হয়েছে। প্রথমে তারা পুলিশের সাথে যে যোগাযোগ করেছে, তারা যোগাযোগ করতে পারেনি সময় মতো। আলটিমেটলি যোগাযোগটা হয়েছে এবং তারা নিরাপত্তা নিশ্চিত করবার জন্য অনুরোধ করেছে। তো এক পর্যায়ে গতকাল মানে শনিবার পুলিশের অ্যাডিশনাল কমিশনার পদধারী একজন কর্মকর্তা যান এবং দূতাবাসের কর্মকর্তাদের সাথে মিটিং করেন। চীনা কর্মকর্তাদের এই থ্রেটের প্রেক্ষিতে সেই পুলিশ কর্মকর্তা বলেন যে এগুলো আসলে এক্সিস্ট করে না, এগুলো হলো মিডিয়ার কারসাজি। তো স্বভাবতই দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে যে এর আগেও বিএনপির সরকার ক্ষমতায় থাকতে তারা এই যখন জঙ্গিবাদের অভিযোগ আসতো তখন তারা বলতো এগুলো মিডিয়ার বানানো কারসাজি। যেমন বাংলা ভাই যখন এই জঙ্গি কার্যক্রম শুরু করেছিল বাংলাদেশে, তখন কিন্তু বিএনপি এগুলো উড়িয়ে দিয়েছিল এবং বিএনপির জোটভুক্ত মন্ত্রী ছিলেন মতিউর রহমান নিজামী, তিনি বলেছিলেন যে বাংলা ভাই মিডিয়ার সিস্টেম। কিন্তু আলটিমেটলি তো দেখা গেল যে তাদের নেটওয়ার্ক, জেএমবি নেটওয়ার্ক কত বিস্তৃত ছিল। তো বাংলা ভাই এবং তার একজন সহযোগী আব্দুর রহমান শায়ক, দুজনেরই আলটিমেটলি ফাঁসি হয়েছে। তো আজকে যখন বলছে এগুলো মিডিয়ার কারসাজি, তখন আরো বলা হয়েছে যে বর্তমানে মিডিয়া তো সরকারের কথার বাইরে চলেই না, সুতরাং এটা মিডিয়ার কারসাজি কিভাবে হয়। এই প্রসঙ্গে একটু বলে রাখি, গত 2-3 দিন আগে সরকারের যে মাননীয় প্রধানমন্ত্রী তার তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান স্বাক্ষরিত একটি চিঠি সকল মিডিয়া হাউসে, নিউজ পেপার, টেলিভিশন সবখানে পৌঁছে দেওয়া হয়েছে এবং সেখানে বলা হয়েছে কোনো অবস্থায় সরকারের সমালোচনা করা যাবে না। এমনকি মিডিয়া হাউসে কর্মরত কোনো সাংবাদিক বা কর্মকর্তা কেউ মিডিয়ার বাইরে গিয়েও সরকার বিরোধী ষড়যন্ত্র করতে পারবে না বা সরকার বিরোধী কথা বলতে পারবে না। যদি সরকারের সমালোচনা করে, সরকার বিরোধী কথা বলে, তাহলে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নেওয়া হবে। কিন্তু এই দৃষ্টান্তমূলক শাস্তিটা কি সেটা চিঠিতে স্পষ্ট করে বলা হয়নি। তো এই যখন গণমাধ্যমের স্বাধীনতা, তখন স্বভাবতই এই চায়নার দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে এই মিডিয়ার কারসাজি এটা হওয়ার কোনো কারণ নেই, কারণ মিডিয়া ইজ আন্ডার ফুল কন্ট্রোল অফ দ্য গভর্নমেন্ট। তো এইখানে যখন আলোচনা হচ্ছিল, এক পর্যায়ে একটি কাচের গ্লাস টেবিলের উপর পড়ে ভেঙে যায়। কেন ভেঙে গেল কাচের গ্লাসটি? এটি কি মানে অ্যাক্সিডেন্টালি পড়ে ভেঙে গেছে, নাকি কথাবার্তার এক পর্যায়ে উত্তেজিত হয়ে কেউ একজন গ্লাসটি টেবিলে আছাড় দিয়ে ভেঙেছে? আজকে স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী এই চীনা দূতাবাসে গিয়েছিলেন এবং তিনি আশ্বস্ত করেছেন। এবং চীনের পরে শোনা যায় যে ভারত, মালয়েশিয়া, জাপান এবং আরো একটি দূতাবাসে স্বরাষ্ট্রমন্ত্রী গিয়েছিলেন। আগামীকাল চায়নার দূতাবাসে আবার পুলিশের সাথে মিটিং হবে এবং সরকার যতই বলুক যে তারা এটা মিডিয়ার কারসাজি, আবার তারা তদন্তও করছে। আবার কদিন আগে যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের যে একটি রিপোর্ট, সেখানেও কিন্তু বলা হয়েছিল বাংলাদেশে AQIS অর্থাৎ আল কায়দা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, তারা এই বাংলাদেশের ছোট ছোট সেল তৈরি করে তাদের কার্যক্রম অর্থাৎ এই জঙ্গি কার্যক্রম চালানোর চেষ্টা করতে পারে। কিন্তু যারা বাংলাদেশ সম্পর্কে খোঁজ রাখেন
তারা জানেন যে বাংলাদেশে 2024 সালের 5ই আগস্টের পর থেকে এই জঙ্গিদের বাম্পার ফলন হচ্ছে। কতজন জঙ্গি জেল থেকে পালিয়েছে, তাদের মধ্যে কতজন সাজাপ্রাপ্ত ছিল, কতজন বিচারাধীন ছিল, এই সংখ্যাগুলো আগে আমি একটি অনুষ্ঠানে আপনাদের বলেছি। সুতরাং যতই জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রিপোর্টকে উড়িয়ে দেওয়া হোক কিংবা বাংলাদেশের এই যে দূতাবাসগুলোতে ইমেলের মাধ্যমে থ্রেড দেওয়া হোক, একে মিডিয়ার কারসাজি বলা হোক, বাস্তবতা কিন্তু নিশ্চিত করে যে বাংলাদেশে ফুল ফ্লেজেড জঙ্গি কার্যক্রম চলছে এবং এই সরকার জঙ্গিদের বিরুদ্ধে তেমন কোনো উদ্যোগ নিয়েছে বলে আমাদের চোখে পড়ে না, দু একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া। অর্থাৎ জঙ্গিদের এখন অভয়ারণ্য বাংলাদেশে। ঠিক এই দূতাবাসে জঙ্গিদের ইমেল নিয়ে যখন আমরা কথা বলছি, ঠিক তখনই রংপুরে একই পরিবারে জেলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তাকে, তার স্ত্রীকে এবং তার 2 সন্তানকে কে বা কারা হত্যা করেছে। শুক্রবার বা শনিবার এই 2 দিনের মধ্যে কোনো এক সময় তাদের হত্যা করেছে এবং পুলিশ অনেক কষ্ট করে, অনেক তদন্ত করে 2 ইয়াবা সেবীকে নিয়ে আসছে। বলছে এই 2 ইয়াবা সেবী নাকি এই 4 জনকে হত্যা করেছে। অনেকেই এই ইয়াবা সেবীদের সামনে আনার ঘটনাকে 2004 সালের 21শে আগস্টের জজ মিয়া নাটকের সাথে তুলনা করছেন, কারণ তারা যে গল্পটি সাজিয়েছেন সেই গল্পটির গাঁথুনি এতই দুর্বল যে এটা কেউ বিশ্বাস করতে চাচ্ছে না। বরং একটি সূত্র আমাদের বলছে যে এই হত্যাকাণ্ডটিও AQIS এর অনুসারীদের কর্মকাণ্ড, অর্থাৎ আল কায়দা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের যে জঙ্গি সেল, এই জঙ্গিরা এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে। এবং এই যে হত্যাকাণ্ডটি ঘটিয়েছে এই 4 জন, এরা কিন্তু হিন্দু ধর্মের, সনাতন ধর্মের মানুষ। এবং ধারণা করা হচ্ছে, আশঙ্কা করা হচ্ছে যে নিকট ভবিষ্যতে এরকম ঘটনা আরো বেশ কয়েকটি ঘটবে এবং প্রত্যেকটি ঘটনায় টার্গেট হবে এই সংখ্যালঘু, বিশেষ করে সনাতন ধর্মের মানুষরা। সরকার এই জঙ্গি তৎপরতার বিরুদ্ধে আদৌ সচেতন হবে কিনা বা আদৌ ব্যবস্থা গ্রহণ করবে কিনা সেটা নিয়ে আমাদের কিন্তু সন্দেহ রয়ে যায়। বিকজ তাদের ইতিহাস, বিশেষ করে 2001 থেকে 2006 এবং গত 2 বছর ইউনূস রেজিমের যে অবস্থা আমরা দেখি, তাতে জঙ্গি দমন এই সরকারের প্রায়োরিটি লিস্টে আছে বলে মনে হয় না। এদিকে যে ইসলামী ন্যাটো বা মক্কা জোট, যেটা নিয়ে গতকাল একটু কথা বলেছিলাম, সেই প্রেক্ষিতে বলা যায় যে আজকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর জয়শঙ্কর বলেছেন যে কাগজে অনেক রকমের জোটই দেখা যায়, কিন্তু কোন জোট সক্রিয় ভূমিকা পালন করছে এবং পরিস্থিতি যেভাবে দ্রুত বদলাচ্ছে তাতে সেই অনুযায়ী কোনো জোট কাজ করছে কিনা সেটাই গুরুত্বপূর্ণ। এবং এই যে মক্কা জোট যেটা বলা হচ্ছে এবং যেখানে বাংলাদেশ যোগ দিতে আগ্রহী, যতই সময় যাচ্ছে ততই স্পষ্ট হচ্ছে যে এই জোটে বাংলাদেশকে নেওয়ার সম্ভাবনা ক্ষীণ। এবং গতকালই আমি বলেছি যে সৌদি আরব, যেহেতু তারা ভারতের একটি বড় বাণিজ্যিক অংশীদার, ভারতের সাথে তাদের পার্টনারশিপ আছে, কিন্তু তারা এই বাংলাদেশকে নিয়ে ভারতের সাথে সম্পর্কটাকে ঝুঁকিপূর্ণ করতে চাইবে না। দেখা যাক মক্কা জোটে বাংলাদেশ যোগ দিতে পারে কিনা। কিন্তু এই যে বাংলাদেশে গায়ে যে জঙ্গি তকমা লাগছে, সেটি সরকারের জন্য কিন্তু সুখকর কোনো ব্যাপার হতে যাচ্ছে না। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।